আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। প্রকাশিত এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বিগত সময়ের থেকে পাশের হার বেশ কম। তবে ফলাফলের প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার উত্তর অনুযায়ী ফলাফল হয়েছে। দেশের শিক্ষার মনোন্নয়নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে শিক্ষানীতি নির্ধারণ সহ স্থানীয় কারিকুলাম জরুরি মনে করছেন শিক্ষা গবেষক অধ্যাপক মুজিবুর রহমান। এদিকে এবারের প্রকাশিত ফলাফলে একাদশ শ্রেণীর আসন শূন্য থাকলেও শিক্ষার ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি শিক্ষক সমাজকে আরো দক্ষ করে তুলতে হবে বলে মনে করেন ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। রিয়াজ মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। 2026-এ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল 18,29,485 জন শিক্ষার্থী। পাশের হার 62%, জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। এবার ফেল করেছে প্রায় 6,91,000 শিক্ষার্থী। শতভাগ পাশ করেছে 669 শিক্ষা প্রতিষ্ঠানে। বিগত কয়েক বছরের মধ্যে এবারে জিপিএ 5 ও পাশের হার ছিল অনেক কম। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নের দেয়া উত্তরের ভিত্তিতেই শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়ন হয়েছে। খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। যেই সমস্ত ছাত্র ছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউশনের অধ্যাপক মুজিবুর রহমান জানান, পাশের হার দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার মান নির্ণয় করা যায় না। দরকার স্থায়ী ও যুগোপযোগী শিক্ষা কারিকুলাম নির্ধারণ করা। 10 বছর পড়াশোনা করার পরে শিক্ষার্থীরা ফেল করবে কেন? ফলাফল ভালো হচ্ছে, আবার কখনো আমরা দেখি যে ফলাফল খারাপ হচ্ছে। তো আমরা কোন ভিত্তিতে বলছি যে ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে? আমাদের মানদণ্ডটা কি? শিক্ষার্থীদের কাছে কি চাই আমরা? শিক্ষার্থীদেরকে পড়াশোনা করে আমরা কি করব? আমরা কি জাতীয় দর্শনটা ঠিক করেছি? আমরা গভর্নমেন্ট উল্টোটা করছে। আগে পাঠ্যপুস্তক ঠিক করে ফেলতেছে, এরপরে বলতেছে এখন কারিকুলাম করবে। শিক্ষানীতির কোনো খবর নাই। শিক্ষা দর্শনটা কোথায়? মানে অর্থাৎ যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা আগে করা জরুরি দরকার ছিল। স্বাধীনতার 55 বছর পরে আমাদের দেশে অনেকগুলো নীতিমালা হয়েছে, হ্যাঁ, তো এখন কোনোটাই কিন্তু সাস্টেন করে নাই। পরবর্তী গভর্নমেন্ট এসে বাদ দিয়ে দিছে। কেন বাতিল করলো? কারণ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নীতিমালাটা করা হয়নি। এদিকে এবারের পাশের হার কম থাকায় একাদশ শ্রেণীতে থাকবে শূন্য আসন। তবে এটা শিক্ষা ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। আসন যেটা আছে সেটা একেবারে পরিপূর্ণ হওয়া জরুরি না। জরুরি হলো আমি যতজন ছাত্র নিলাম তাদেরকে আমি কোন মানে পেয়েছি এবং কোন মানে পৌঁছে দিতে পারছি, সেটা হওয়া উচিত। কিছুটা প্রভাব পড়ে, সেগুলো আর্থিক খাতটা, সেটা তো সরকার বেতন দিয়ে অন্যভাবে চেষ্টা করেন কাভার করতে। তো আমাদের মূল উদ্দেশ্য কি? শিক্ষাটাকে মানসম্মত করা, যাতে তারা তাদের কর্মজীবনে প্রবেশ করলে সেটা কাজে লাগাতে পারে। দক্ষ শিক্ষক তৈরি ও তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতে দেশের শিক্ষা ব্যবস্থার আরো আধুনিকায়ন ও যুগোপযোগী করা সম্ভব বলে মনে করেন শিক্ষাবিদরা। শিক্ষকদের গুণগত মান বজায় রাখা বা তাদেরকে উন্নতি হওয়ার জন্য ট্রেনিংটা খুবই জরুরি। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, চাকরি, ব্যবসা, আয়কর সহ বিভিন্ন ক্ষেত্রে উপজাতীয় বাঙালিদের জন্য অভিন্ন নীতি গ্রহণ, বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করা এবং আদিবাসী সংস্কৃতির দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ PCNP। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে PCNPর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার ও নাগরিক মর্যাদা নিশ্চিত সহ সব ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি জানান। দেশ জুড়ে গ্যাস সংকট কিছুটা কমে আসলেও এখনো দেশের বিভিন্ন স্থানে সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দেখা যাচ্ছে যানবাহনের লাইন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শ্যামল মিত্র।
শ্যামল, নরসিংদী গ্যাস পাম্পগুলোতে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন চালক ও গ্যাস পাম্পের মালিকরা, জানাবেন আমাদের। মুক্তা, আপনাকে ধন্যবাদ। মুক্তা, আমি আছি নরসিংদী শিবপুর উপজেলার কারারচরে এপিএস সিএনজি স্টেশনে। আমি সকাল থেকেই এই স্টেশনে আছি। আমি দেখেছি সকাল থেকে যে দীর্ঘ গাড়ির গ্যাস নেওয়ার দীর্ঘ লাইন। আমি চালকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে গ্যাসের সংকটের কিছু সমাধান হলেও বাকি পূর্ণাঙ্গ সমাধান এখনো তারা পাচ্ছে না। তারা সিএনজির যারা ড্রাইভার চালক, তারা আমাকে যেটি জানিয়েছে যে তাদের যতটুকু গ্যাসের দরকার পাম্প থেকে তারা ততটুকু গ্যাস তারা পাচ্ছে না, যার জন্য তাদেরকে 2 থেকে 3 বার তাদেরকে পাম্পে আসতে হচ্ছে। পাশাপাশি আমি এখানকার যারা প্রাইভেট কার চালক, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে তারা গ্যাসের যে সমস্যা ছিল সেটি পূর্ণাঙ্গ এখনো সমাধান হয়নি। তারা যতটুকু তাদের চাহিদা গ্যাস, তাদের চাহিদা ততটুকু তারা পাচ্ছে না। আমি এই জেলার প্রায় 17টি সিএনজি স্টেশন আছে। আমি অনেকের সাথে কথা বলেছি বা 2-1টি সিএনজি স্টেশন আমি সকালে ঘুরেছি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে একটি সিএনজি যদি চালু থাকে, 2টি সিএনজি নষ্ট থাকে বলে চালকরা আমাদেরকে জানিয়েছে। এতে করে চালকদের গ্যাস নেওয়ার জন্য তাদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি এখানকার যে সিএনজি স্টেশন ম্যানেজার, ওনার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তাদের যতটুকু প্রেসারের দরকার গ্যাসের, ততটুকু তারা পাচ্ছে না। শ্যামল, আপনাকে ধন্যবাদ। দেশে সোমবার হামের উপসর্গ নিয়ে আরো 5 শিশুর মৃত্যু হয়েছে, আর নতুন করে আক্রান্ত হয়েছে 1155 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টার পরীক্ষার মাধ্যমে 163 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো 992 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15ই মার্চ থেকে 10 আগস্ট পর্যন্ত হাম ও উপসর্গে মোট 878 শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট 1,19,322 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছে 726 জন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 20,000 ছাড়িয়েছে, আর মোট মৃত্যু হয়েছে 61 জনের। দর্শক, হাম ও ডেঙ্গুর পরিস্থিতির আরো খবর জানাতে ভৈরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী MA হালিম। হালিম, ভৈরবে হাম পরিস্থিতি কেমন রয়েছে, আর ডেঙ্গুতে ভৈরবে কেউ আক্রান্ত হয়েছে না, আর চিকিৎসকরা কি বলছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ মুক্তা। আমি এই মুহূর্তে রয়েছি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডে। তো গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত ভৈরবে ডেঙ্গু আক্রান্ত হয়ে 36 জন কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 30 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে 192 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে 191 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আন্তঃবিভাগে ছিল এই তথ্য, এবং বহির্বিভাগে আরো 310 জন, এবং অন্যান্য যে ভৈরবে 20টি বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে সেখানে কিন্তু আরো 360 জন কিন্তু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে হাসপাতাল সূত্রেই তথ্য আমরা জানতে পেরেছি। তো জেলায় এই জানুয়ারি থেকে আজকে পর্যন্ত 254 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে, এর মধ্যে 215 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে 19 জন কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তো গত 24 ঘন্টায় জেলায় 19 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এবং 7 জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন, এমনটি কিন্তু সিভিল সার্জন অভিসূত্রে আমরা জানতে পেরেছি। তো আরেকটি বিষয় মুক্তা আমি আপনাকে জানিয়ে রাখি, চিকিৎসকরা বলছেন যে জ্বর এবং যে পাতলা পায়খানা এবং বমি, অর্থাৎ এগুলো হচ্ছে হামের লক্ষণ। এই লক্ষণ দেখা দিলে অভিভাবকরা যেন তাদের রোগীদেরকে হাসপাতালে নিয়ে আসেন বা চিকিৎসকের শরণাপন্ন হন, যাতে দেরি না করেন। তাছাড়া পাশাপাশি জ্বর এবং প্রচন্ড শরীর ব্যথা, বমি, এই ধরনের লক্ষণ হচ্ছে ডেঙ্গু রোগের লক্ষণ। এই ধরনের লক্ষণ দেখা দিলে রোগীকে যাতে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন চিকিৎসক।
হালিম, আপনাকে ধন্যবাদ। দেশের সার্বিক পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং ব্যাংক ও শেয়ার বাজারের অচল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের আয় রোজগার না বাড়লেও বারবার গ্যাস ও নিত্য পণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার নিজের দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান এবং আরও বলেন, জনগণের প্রত্যাশার আলোকে দেশ চলছে না। ব্যাংকিং সেক্টরে কোনো শৃঙ্খলা নেই, শেয়ার মার্কেটে উঠে দাঁড়াতে পারছে না, তাই দেশের অর্থনীতি হুমকির মুখে রয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে 5টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিকা বাজারে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবের বিরিয়ানি হাউস হোটেলের একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। পরে সেটি বিস্ফোরিত হলে হোটেলে থাকা আরও 2টি সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও একটি বসত ঘরে। হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি হোটেল, লাইব্রেরি, কাপড় ও জুতা ও কসমেটিক্সের দোকান সহ 5টি দোকান পুড়ে যায়। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ও মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। এতে করে নিম্নাঞ্চল ও কিছু সড়কে সামরিক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন ভুইয়া। মহিউদ্দিন, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে কুমিল্লায়? সার্বিক পরিস্থিতি কি জানাবেন আমাদের? ধন্যবাদ মুক্তা। যেমনটি বলছিলেন, গতকাল রাত থেকে কিন্তু টানা ভারী বর্ষণের ফলে কুমিল্লার কিছু কিছু অলিগলিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে কুমিল্লায় গত 24 ঘন্টায় 17 মিলিমিটার ভারী বর্ষণের ফলে কিন্তু কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এছাড়াও গোমতীর চরে যে সকল ফসল উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে সেখানে কিন্তু ফসল উৎপাদনে ব্যাহত হয়েছে। আমি যদি আমার ক্যামেরার পিছনে একটি চিত্র দেখানোর চেষ্টা করব, যে আমি রয়েছি কুমিল্লা নগরীর কান্দিরপাড় 0 পয়েন্টে। আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস থেকে যেমনটি জানিয়েছেন যে মেঘের একটু কানামাছি মৌমুখ খেলার সাথে সাথে কিন্তু কুমিল্লাতে বিদ্যুতের সংকট দেখা দেয় এবং কি আবহাওয়ার ত্রুটি দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু এই কুমিল্লা নগরীতে বিদ্যুৎ চলে যায়। তবে লোডশেডিং এর মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, যার ফলে ব্যবসায়ীরা এবং কি যারা কৃষক রয়েছে তাদেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন। তবে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই ভারী বর্ষণের ফলে কুমিল্লার যে বাসাবাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বিদ্যুৎ থাকে না, যার ফলে অফিসগামী এবং কি চাকরিজীবী এবং কি যারা শিক্ষার্থী তাদের কিন্তু চরম ব্যাঘাত ঘটছে। এদিকে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 17 মিলিমিটার ভারী বর্ষণের ফলে কুমিল্লাতে মাঝারি ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে। তো কুমিল্লার কৃষকরা ভালো নেই কুমিল্লার বাজারগুলো। আপনাকে জানিয়ে রাখি যে 100 থেকে 150 টাকার নিচে কিন্তু কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তবে ভারী বর্ষণের ফলে কিন্তু কৃষকদের যে উৎপাদন কৃষি জমি থেকে সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে। তো কুমিল্লা থেকে আবহাওয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নদী ভাঙন ও আবহাওয়ার খবর জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মনির। মনির, শেরপুরের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? নদী ভাঙন এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। যে মুক্তা, আপনাকে ধন্যবাদ। আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে অনেক ভালো আছে। বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন এখন রৌদ্রোজ্জ্বল আকাশ, যদিও রাতে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আর নদী ভাঙনের অবস্থা যদি বলি, যে শেরপুরের যে কয়েকটি নদী রয়েছে, ব্রহ্মপুত্র, মৃগে নদী, মহারশী, সোমেশ্বরী, ভোগাই, চেল্লাখালী, সবগুলি নদী কিন্তু ভাঙনের মুখে পড়েছে। অন্যান্য বছর বর্ষায় যে ভাঙন থাকে তার চেয়ে কিন্তু চলতি বছরে ভাঙনের মাত্রাটা অনেক বেশি। বিশেষ করে ভোগাই, চেল্লাখালী,
এবং মৃগী, ব্রহ্মপুত্র এই কয়েকটি নদীতে ভাঙন অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের থানাঘাট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বেশ কিছু এলাকা নদী ভেঙে গেছে। প্রায় 300 মিটার এলাকা কিন্তু গত 3 বছর ধরে ভাঙছে। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে আমার পিছনে একটি চাতাল রয়েছে, ধানের চাতাল। চাতালের কিন্তু অনেকাংশে গত 3 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে। একটি সেমি পাকা বড় বিল্ডিং ঘর ছিল, সেটাও কিন্তু নদী গর্ভে তলিয়ে গেছে। এবং আমার পিছনে একটা টিন শেড বাড়ি ছিল একটা দরিদ্র পরিবারের, তাদের অলরেডি 2-3টা ঘর তলিয়ে গেছে এবং নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং বাকি অংশটা বিলীন হওয়ার পথে ঘরগুলো কিন্তু ঝুলে রয়েছে। আমি একটু এর সাথে যোগ করতে চাই যে আমি যে জায়গাটা ঠিক দাঁড়িয়ে আছি নদীর এই পাশটাই কিন্তু শহর রক্ষা বাঁধ তৈরি করেছে 1997 সালে তৎকালীন এখানে সংসদ সদস্য ছিলেন জনাব মতিয়া চৌধুরী, এবং পরবর্তীতে বিএনপি সরকারের আমলে প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরী কিন্তু শহর রক্ষা বাঁধের কিছুটা অংশ নির্মাণ করেছিলেন। এর পরবর্তী সময়ে অদ্যাবধি এই শহর রক্ষায় কিন্তু কোনো বাঁধ, স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। এর সাথে একটু যোগ করে রাখি যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে প্রায় 500 মিটার আমার ডান দিকে এখানে একজন সাবেক অবসরপ্রাপ্ত সচিবের বাড়ি রয়েছে, যিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের গত আওয়ামী লীগ সরকারের আমলে সচিব ছিলেন। তো তিনি এখানে এই নদীর পার ঘেঁষে একটি বাড়ি করেছেন। বাড়ি করার সময় যে তার নদী রক্ষা বাঁধ ছিলেন সিসি ব্লক দ্বারা পানি উন্নয়ন বোর্ডের করা, সেই বাঁধের উপরে বাড়তি প্রোটেকশনের জন্য কিন্তু এখানকার অভিযোগ রয়েছে যে তিনি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তার ক্ষমতার প্রভাব দেখে তিনি বালি এবং সিমেন্ট মিশ্রিত কয়েক হাজার বস্তা কিন্তু তিনি নদীতে তার দিকে স্থাপন করেন, যাতে করে তার বাড়িটি এবং শহর রক্ষা বাড়তি আরো টেকসই হয়। এবং সেই বালির বস্তাগুলো স্থাপন করার পর থেকে কিন্তু নদীর অপোজিটের যে অংশটি সেখানে ভাঙন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু নদীর সেই অংশটি ভরাট হচ্ছিল পর্যায়ক্রমে, কিন্তু যখন এই দিকে পানির গতি পথ পাল্টে যেতে শুরু করে এবং পানির গতি বাধাপ্রাপ্ত হয়, তখনই কিন্তু অপোজিটে এই ভাঙন শুরু হয়। কিন্তু ভাঙন শুরু হওয়ার পরে এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এখানে স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি। গত বছর আপনি দেখতে মনির, আপনাকে ধন্যবাদ। বাবা মায়ের মৃত্যুর পর অনেকটা অনিশ্চয়তায় পড়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী 3 ভাই রিপন, সাধন ও নিদু দাস। খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছেন তারা। অভাব আর বসত ঘরের সংকটে কাটছে তাদের দিন। পটুয়াখালী থেকে শহীদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। প্রতিদিন সকাল বিকাল ঠিক এভাবে বাবা ও মায়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন বুদ্ধি প্রতিবন্ধী 3 ভাই রিপন, সাধন ও নিদু দাস। 3 ভাইয়ের মধ্যে সাধন দৃষ্টি প্রতিবন্ধী, রিপন ও নিদু বুদ্ধি প্রতিবন্ধী। জন্মগত প্রতিবন্ধী এই 3 ভাইয়ের জীবনের একমাত্র অবলম্বন ছিলেন তাদের বাবা মা। তাদের বাবা রতনচন্দ্র দাস গত বছর ও মা সরস্বতী রানী এ বছরের 19 মে মারা যান। বাবা মা মারা যাওয়ার পরেই তাদের জীবনে নেমে আসে দুর্ভোগ। প্রতিবন্ধী 3 ভাইয়ের দেখাশোনা করছেন বড় ভাই সুজন ও তার স্ত্রী আখি দাস। তবে দিনমজুর সুজনকে 3 সন্তান সহ 8 জনের খরচ চালাতে খেতে হচ্ছে হিমশিম। একটু ছোট্ট ঘর ভাঙা চুরা পানি পড়ে, তোতে আপনারা সবাই যদি যারা আছেন তারা আগাই আছেন, তা আমার ঘরের জন্য একটু ব্যবস্থা করলে আমরা একটু ভালো থাকতে পারতাম। এই ভাইরা মূলত ছিল 5 ভাই, এক ভাই ওদেরকে দেখবে না বলে চলে গেছে। এখন আমার স্বামী আছে, সেও দিনমজুরি কাজ করে, আমি গার্মেন্টসে চাকরি করি। এদেরকে দেখার জন্য বা তাদেরকে হেল্প করার জন্য আমি যতটুকু পারছি এই পর্যন্ত করে আসছি। একটি ঘর নির্মাণ সহ আর্থিক সহায়তার প্রয়োজন বলে জানায় এলাকাবাসী। ওদের বাবা মা মারা গেছে, ওদের ওই বড় ভাই ভাইবো ওদের সংসারে আছে, ওরা এখন দেখাশোনা করে। 8 জন ফ্যামিলিতে থাকিয়া জল প্রতিবন্ধী লইয়া সরকার যেন সহযোগিতা করে একটু ঘর দিতে। পরিবারটিকে আগে সহায়তা করা হয়েছে, বর্তমানে ঘর নির্মাণ করে দেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। যে ঘরের যদি সংস্কার প্রয়োজন হয় সেটা করব। আমি ইন দ্য মিন টাইম ইউনোর সাথে কথা বলেছি এবং সে হলো যে ঘর সংস্কারের জন্য যে বিষয়গুলো লাগে যেমন টিন বা কাঠ, এই বিষয়গুলো দেখভাল করবেন। আর পাশাপাশি তারা যেটা বলেছিলেন ইউনোর কাছে যে তাদের ওয়াশরুমটা হলো যে টয়লেটটা এটা ভঙ্গুর, সেটা কিন্তু কাজ চলছে। প্রতিবন্ধী 3 ভাইয়ের পাশে দাঁড়াবেন সমাজের বিত্তবানরা, এমন প্রত্যাশা সকলের। নাইমুর রহমান, জিটিভি নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 132 জনে দাঁড়িয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া মানুষদের বাঁচাতে উদ্ধার কাজ চালাচ্ছে কর্মীরা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল 7টা 34 মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয় বলে।
রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.4। কলম্বিয়ার চোকো প্রদেশের সান হোসে দেল পালমার থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় 107 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দূরবর্তী এলাকা সহ কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে জোরালো কম্পন অনুভূত হয়। কলম্বিয়ার মূল ভূখণ্ড ছাড়িয়ে ভেনেজুয়েলা সীমান্ত এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোভা কুরি জানিয়েছে, ভূমিকম্পের রাজধানী কিপতোদে স্থায়ী অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ। এটি 21 শতকে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। এবার জি স্পোর্টস। জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে ভালো পারফর্ম করে আইসিসির মাস সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। ওয়ানডে ও টি-20 দুই সিরিজেই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন 25 বছর বয়সী এই ব্যাটার। টি-20তে জোড়া 50-তে জেতেন সিরিজ সেরার পুরস্কারও। জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর দৌড়ে পুরুষ বিভাগে তানজিদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেপস। ইংলিশ অধিনায়ক ব্রুক টি-20তে ঝড়ো ব্যাটিংয়ে রান উৎসব করেছেন। অন্যদিকে সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা বোলিংয়ের টেস্ট মাতিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার গ্রেপস। এদিকে নারীদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিবার ব্রান্ট, শ্রীলঙ্কার হর্ষিতা সামরুইক্রামা এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথিউস। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 উইকেটের জয়ে ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। আর আফগানদের এই জয়ে চূড়ান্ত হল কাট অফ সময়ের মধ্যে র্যাঙ্কিং এর ভিত্তিতে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া দলগুলোর তালিকা। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে শীর্ষ 8 র্যাঙ্কিংধারী দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। তবে সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকায় নবম স্থানে দলটির সামনেও খুলে যায় সরাসরি খেলার সুযোগ। আর সেই সুবাদেই মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগারদের পাশাপাশি খেলবে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2টি ওয়ানডে বাকি থাকলেও র্যাঙ্কিংয়ে 9 নম্বরে ওঠার সমীকরণ মেলানো সম্ভব নয় ক্যারিবীয়দের পক্ষে। ফলে টানা তৃতীয়বারের মতো বাছাই পর্বে বাধা পার হতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এশিয়ান ক্লাব ফুটবলে নিজেদের সামর্থ্য প্রমাণের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশের ফর্টিজ এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ প্রিলিমিনারি রাউন্ডে বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। অভিজ্ঞতায় এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় ফর্টিজ। গত আসরে ঢাকায় আবাহনীকে হারিয়ে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল মুরাস। তাই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ফর্টিজের সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। বিস্তারিত থাকছে মিজানুর আশিকের রিপোর্টে। 2023 সাল থেকে নিয়মিতভাবে এএফসি চ্যালেঞ্জ লিগ হয়ে আসছে প্রতি বছর। প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণে মাঠে নামছে বাংলাদেশের ক্লাব ফর্টিজ এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ প্রিলিমিনারি রাউন্ডে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। ঘরের মাঠে খেলা হলেও ফর্টিজের জন্য কাজটা সহজ নয়। মুরাস ইউনাইটেড গত মৌসুমেও বাংলাদেশের মাটিতে খেলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গত বছর এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বে ঢাকায় আবাহনী লিমিটেডকে 2-0 গোলে হারিয়েছিল এই কিরগিজ ক্লাব। এরপর মূল পর্বে গিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। অন্যদিকে এবারই প্রথম এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের যাত্রা শুরু করেছে ফর্টিজ। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে এশিয়ান ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় তারা। শীর্ষ 2 দল বসুন্ধরা কিংস ও আবাহনী লাইসেন্স সংক্রান্ত জটিলতায় খেলতে না পারায় ফর্টিজের সামনে আসে এই বিরল সুযোগ।
ম্যাচের আগে ফর্টিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অভিজ্ঞতা ও স্কোয়াডের ভারসাম্য। দলটি গত মৌসুম শেষে 7 জন অভিজ্ঞ খেলোয়াড়কে হারিয়েছে। তবে নতুন মৌসুমের জন্য জাপান, নাইজেরিয়া, নেপাল ও গাম্বিয়া থেকে বিদেশি প্লেয়ারদেরকে দলে এনে দলকে শক্তিশালী করার চেষ্টা করেছে তারা। ফর্টিজের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বর্তমানে 8 জন। অন্যদিকে মুরাস ইউনাইটেডও কম যায় না। এবার এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য শক্তিশালী দল গড়েছে তারা। স্কোয়াডে রয়েছে 15 জন বিদেশি ফুটবলার। তাই অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতির দিক থেকে এগিয়ে থাকবে কিরগিজ ক্লাবটি। ফর্টিজের বড় সুবিধা বসুন্ধরা কিংস আরেনার পরিচিত পরিবেশ, কন্ডিশন। সমর্থকদের উপস্থিতি কাজে লাগিয়ে শুরু থেকেই মুরাজকে চাপে রাখার কৌশল আঁটছে বাংলাদেশের ক্লাবটি। হোম মাঠে আমরা পর্যাপ্তভাবে যদি আমরা নিতে পারি, আমরা ট্রাই করব। হার্ট অ্যান্ড সোল, প্লেয়াররাও রেডি। ইনশাল্লাহ আমরা ভালো খেলে এই ম্যাচ জিতে নেক্সট পর্বে খেলার জন্য এগিয়ে যাব। অন্যদিকে মুরাস ইউনাইটেডের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং গত আসরের সাফল্য তাদের আত্মবিশ্বাস যোগাবে। তাই ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে গতির লড়াই দেখা যেতে পারে মাঠে। Bangladesh is the first time me, you know. This for me is always the news because I don't know, right? This for me is a difficult question. বাংলাদেশের ক্লাব ফুটবলের জন্য এই ম্যাচটি রয়েছে আলাদা গুরুত্ব। ফর্টিজ জিততে পারলে শুধু পরের ধাপে যাওয়া নয়, বরং এশিয়ান ক্লাব ফুটবলের মঞ্চে বাংলাদেশের আরও একটি ক্লাবের সক্ষমতারও প্রমাণ মিলবে। মিজানুর রশিদ, জিটিভি নিউজ, ঢাকা। জিটিভির সকালের সংবাদ এই পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।